আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। সর্বশেষ যে ক্লাস তোমাদের নিয়েছি সেই ক্লাসে আমরা প্লেটো সম্পর্কে আলোচনা করেছি। প্লেটো দার্শনিক রাজার বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম। আমরা জানি যে আমরা গত কয়েকটি ক্লাসই প্লেটো সম্বন্ধে আলোচনা করছি, প্লেটোর জীবনী, প্লেটোর উল্লেখযোগ্য গ্রন্থ, প্লেটোর আদর্শ রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আলোচনা করে যাচ্ছি। আজকে আমি আলোচনা করব প্লেটোর সেই আদর্শ রাষ্ট্রের যে কর্ণধার, যার হাতে তিনি আদর্শ রাষ্ট্রের ভার অর্পণ করেছেন, সেই দার্শনিক রাজার পক্ষে সপক্ষে কিছু যুক্তি উপস্থাপন করব। সেটা অবশ্যই প্লেটো কর্তৃকই। প্লেটো এই দার্শনিক রাজার সপক্ষে কিছু যুক্তি দিয়েছেন, সেটাই আলোচনা করব। দার্শনিক রাজার সপক্ষে যুক্তি। দার্শনিক রাজার সপক্ষে যুক্তি। তোমরা জানো, এর আগে ক্লাসে আমরা আলোচনা করেছি যে প্লেটো তার সেই আদর্শ রাষ্ট্রের সার্বিক কল্যাণার্থে দার্শনিক রাজার উপর তিনি অনেকটা নির্ভরশীল ছিলেন। তিনি রাষ্ট্রের বিভিন্ন সমস্যাকে দর্শনের দৃষ্টিতে দেখেছেন এবং সেটা তার সমাধান করার চেষ্টা করেছেন দর্শনের দৃষ্টিতে, দর্শনীয়ভাবে, দর্শনের দৃষ্টিতে সেটা সমাধান করার চেষ্টা করেছেন। তিনি দার্শনিক রাজার শাসন সম্পর্কে যে সমস্ত যুক্তি প্রদর্শন করেছেন সেগুলো আমি আলোচনা করব এখন। প্রথম যে বিষয়, আমরা আবার একটু কিছু কথা বলে নিই দার্শনিক রাজার সম্পর্কে। যে তোমরা জানো যে আমরা বলেছিলাম যে দার্শনিক রাজা হবে হচ্ছে ন্যায়পরায়ণ। দার্শনিক রাজা কোনো পাপ কাজে লিপ্ত থাকবে না। দার্শনিক রাজা কোনো মোহে লিপ্ত থাকবে না। দার্শনিক রাজা চিন্তা ভাবনায় থাকবে রাষ্ট্রের মঙ্গলার্থে, জনগণের মঙ্গলার্থে সবসময় কাজ করা। তো সেই দার্শনিক রাজার, এবং সেই দার্শনিক রাজা কথা বলা হচ্ছে, দার্শনিক রাজা সর্বোচ্চ শিক্ষিত হবে, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হবে সেই সময়। দার্শনিক রাজার সম্পর্কে আমরা আরও জেনেছি যে দার্শনিক রাজার কোনো পরিবার থাকবে না এবং তার নিজস্ব কোনো সম্পদ থাকবে না। এই বিষয়গুলো আমরা জেনেছি। তো এখন আমি আলোচনা করব সেই দার্শনিক রাজার সপক্ষে কিছু যুক্তি উপস্থাপন করব। প্রথম যে পয়েন্ট, সদ্গুণী জ্ঞান। সদ্গুণী জ্ঞান। সদ্গুণী জ্ঞান। গত কয়েকটা ক্লাসে আমরা আলোচনা করেছি যে তার আদর্শ রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে সদ্গুণী জ্ঞান। অর্থাৎ যে ব্যক্তি সদ্গুণের সন্ধান পেয়েছে সেই হচ্ছে প্রকৃত জ্ঞানের অধিকারী। এর আগে ক্লাসে আমরা বলেছিলাম যে যে ব্যক্তি প্রকৃত জ্ঞানের সন্ধান পেয়েছে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত জ্ঞানের অধিকারী। এই প্লেটো এই সদ্গুণী জ্ঞান এর উপরেই এই আদর্শ রাষ্ট্রের
পুরো চিন্তা ভাবনা পুরো অর্থাৎ দার্শনিক রাজা বা আদর্শ রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে সৎ গুণী জ্ঞান। তার আরো বিশ্বাস ছিল জ্ঞানী ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের মঙ্গল কামনায় অধিষ্ঠিত। সুতরাং জ্ঞানী ব্যক্তি বা জ্ঞানধর্মী ব্যক্তি নিজেকে অপর সকল সর্বপ্রকার ক্ষতি থেকে বিরত রাখবে, এবং সে শুধু নিজেকেই ক্ষতি থেকে বিরত রাখবে না, সে সমাজ এবং রাষ্ট্রকেও ক্ষতির হাত থেকে বাঁচাবে। নেক্সট পয়েন্ট আমরা আলোচনা করবো এরপরে। নেক্সট পয়েন্ট হচ্ছে অভিজাততন্ত্র কল্যাণকর। অভিজাততন্ত্র কল্যাণকর। প্লেটো নিজে অভিজাত শ্রেণীর ছিলেন, অর্থাৎ অভিজাত পরিবার থেকে এসেছে। তোমরা জানো যে অভিজাত পরিবারে তার জন্ম হয়েছে। আমরা প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে প্লেটো অভিজাত পরিবারে জন্ম। তো এই অভিজাত পরিবারে জন্ম হওয়ার কারণেই অভিজাত শ্রেণীকে নিয়ে অভিজাত শ্রেণীকে নিয়ে তার একটা ভালো চিন্তা ভাবনা আছে। যেহেতু প্লেটো নিজে অভিজাত পরিবার থেকে এসেছে এবং সে সবসময় রাষ্ট্রের মঙ্গল, জনগণের মঙ্গলের চিন্তা করে, তার মনে হয়েছে যে যেহেতু আমি এরকম চিন্তা করি, তাহলে অবশ্যই অভিজাত শ্রেণীর লোকগুলো বা অভিজাত শ্রেণীর মানুষগুলো হয়তো এরকমই সবাই ভালো চিন্তাই করে থাকে। তার একটা দুর্বলতা ছিল অভিজাততন্ত্রের উপরে বা অভিজাত শ্রেণীর উপরে। তিনি অভিজাততান্ত্রিক সরকারকে, যেহেতু অভিজাত পরিবার থেকে উদ্ভূত হয়েছে, এই জন্য সেই অভিজাত শ্রেণীর সরকারকে তিনি সবসময় সমর্থন দিয়েছেন, এবং তিনি মনে করেন যে একমাত্র অভিজাত তন্ত্রই জনগণের মঙ্গল কামনা করতে পারে, জনগণের মঙ্গল করতে পারে। অন্য কোনো শাসন সেটা পারে না। এটা প্লেটোর ধারণা। তিন নম্বর পয়েন্ট হচ্ছে গণতন্ত্র মূর্খের শাসন। গণতন্ত্র মূর্খের শাসন। আমরা এর আগেও আলোচনা করেছি যে প্লেটো গণতন্ত্রকে মূর্খের শাসন বলেছেন, নিকৃষ্টতম শাসন বলেছেন। এর কারণ হচ্ছে প্লেটোর যে শিক্ষাগুরু সক্রেটিস, সেই সক্রেটিসকে সেই সময় গণতন্ত্রের নামে যে একটা শাসন চালু হয়েছিল, সেই গণতন্ত্র শাসন চালু হওয়ার পরে তার শিক্ষাগুরুকে জোরপূর্বক মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো তারপর থেকেই এই গণতন্ত্রের উপরে তার একটা ঘৃণা জন্ম নেয়। এরপর থেকে তিনি মনে করেন যে এই গণতন্ত্র হচ্ছে মূর্খের শাসন, যেখানে কোনো জ্ঞানী ব্যক্তির কোনো সমন্বয় ঘটে নাই, জ্ঞানী ব্যক্তির কোনো আবির্ভাব ঘটে নাই। তিনি মনে করেন একমাত্র অবিবেচক শাসকের পক্ষেই একটা মানুষকে বিনা বিচারে মৃত্যুদণ্ড দেওয়া সম্ভব। তার বিশ্বাস দার্শনিক রাজা কর্তৃক শাসন কার্য পরিচালিত হলে অবিবেচকভাবে বা অবিবেকপ্রসূত কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড বা মৃত্যু হবে, তিনি মারা যাবেন বা তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। এটা প্লেটোর ধারণা। চার নম্বর পয়েন্ট হচ্ছে ন্যায় ও যুক্তিবোধ সম্পন্ন শাসন। ন্যায় ও যুক্তিবোধ সম্পন্ন শাসন। প্লেটো মনে করেন একমাত্র দার্শনিক রাজা
শাসন কার্যই হচ্ছে ন্যায় এবং যুক্তিবোধ সম্পন্ন। কারণ ন্যায় ও যুক্তিবোধ শাসন ছাড়া অগ্রগতি অসম্ভব, এবং যেহেতু দার্শনিক রাজা সর্বগুণে সম্পন্ন, তিনি সৎ, তিনি দক্ষ, তিনি নিষ্পাপ, তাই এই দার্শনিক রাজার পক্ষে ন্যায় এবং যুক্তিবোধ সম্পন্ন শাসন সম্ভব। দুর্নীতিমুক্ত সমাজ গঠন। দুর্নীতিমুক্ত সমাজ গঠন। প্লেটো মনে করেন একমাত্র দার্শনিক রাজার পক্ষেই এই দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা সম্ভব, অন্য কোনো শাসকের পক্ষে নয়। কারণ তিনি মনে করেন যে দার্শনিক রাজা নিষ্কলুষ, নিষ্পাপ, দুর্নীতি থেকে মুক্ত। তার এই গুণের জন্যই তিনি মনে করেন যে দার্শনিক রাজার পক্ষেই একমাত্র দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা সম্ভব। তিনি মনে করেন যে ব্যক্তি মাত্রই লোভ, হিংসা পরায়ণ, তারপরে পরশ্রী কাতরতা, স্বার্থপরতা এগুলো থাকে, এবং সেই ব্যক্তিদের দ্বারা কিন্তু সমাজের কল্যাণ কামনা করা যায় না, সমাজের কল্যাণ হতে পারে না। এই জন্য তিনি মনে করেন যে একমাত্র দার্শনিক রাজা চরিত্র হচ্ছে কুলুষমুক্ত, তাই দার্শনিক রাজার পক্ষেই এই দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা সম্ভব। 6 নম্বর পয়েন্ট, শিক্ষার অপরিহার্যতা। শিক্ষার অপরিহার্যতা। প্লেটো মনে করতেন যে শিক্ষাই একমাত্র সমাজকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে, অর্থাৎ শিক্ষিত সমাজ উন্নতির দিকে যেতে পারে। যে সমাজে শিক্ষা যত অল্প, সেই সমাজে দুর্নীতি তত বেশি এবং অগ্রগতি সেই সমাজে অসম্ভব। তাই তিনি রাষ্ট্রের শাসনভার একজন শিক্ষিত, অর্থাৎ সুশিক্ষিত দার্শনিক রাজার হাতে অর্পণ করতে চান, এবং সমাজকে তিনি সুশিক্ষিত করে, অর্থাৎ রাষ্ট্র শিক্ষা ব্যবস্থা অপরিহার্যতা মানে তিনি চিন্তা করেছেন যে রাষ্ট্রে শাসন মানে অর্থাৎ রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা হবে সবার জন্য অবারিত, এবং তাহলেই সেই সমাজ হবে দুর্নীতিমুক্ত, সেই সমাজ হবে উন্নতির চাবিকাঠি। রাষ্ট্রের নিরাপত্তা। রাষ্ট্রের নিরাপত্তা। প্লেটো মনে করেন যে একটা রাষ্ট্রের নিরাপত্তার জন্য অবশ্যই একজন দক্ষ, সৎ, নির্ভীক, ভালো একজন শাসককে দেওয়া উচিত, এবং সেক্ষেত্রে তিনি মনে করেন যে এই শাসনভার যদি দার্শনিক রাজার হাতে দেওয়া হয় তাহলে সেই রাষ্ট্র হবে নিরাপদ, সেই রাষ্ট্র নিরাপদ থাকবে। তিনি এখানে উল্লেখ করেছেন যে মানে এই কথা বলতে গিয়ে তিনি একটা উদাহরণ টেনেছেন। তিনি রাষ্ট্রকে একটা জাহাজের সাথে তুলনা করেছেন, এবং সেই জাহাজের নাবিককে রাষ্ট্রের যে শাসক তার সাথে তুলনা করেছেন। অর্থাৎ
যদি একজন নাবিক, দক্ষ নাবিক যদি না হয়, তাহলে কিন্তু সে সেই জাহাজ কিন্তু ডুবিয়ে ফেলতে পারে, বা জাহাজ কিন্তু সে ভালোভাবে চালাতে পারবে না। তাই একটা রাষ্ট্রের যদি শাসক যদি দক্ষ না হয়, সৎ না হয়, নির্ভীক না হয়, তাহলে সেই শাসকের দ্বারা কিন্তু সেই রাষ্ট্র কিন্তু নিরাপদ নয়। তো এই ছিল প্লেটো কর্তৃক দার্শনিক রাজার পক্ষের যুক্তি। এখন আমরা দেখব দার্শনিক রাজার সমালোচনা, দার্শনিক রাজার শাসনের সমালোচনা। দার্শনিক রাজার শাসনের সমালোচনা। আমরা এতক্ষণ বা এর আগের যে ক্লাসে, এগুলোতে আমরা দার্শনিক রাজার সম্পর্কে বা দার্শনিক রাজার শাসন সম্পর্কে যে বিষয়গুলো জেনেছি, আমরা তোমরা যারা ক্লাস করেছো, আশা করছি তোমরা অবশ্যই কিছুটা অনুধাবন করতে পেরেছো যে দার্শনিক রাজা কি, দার্শনিক রাজার আচরণ কেমন, দার্শনিক রাজার শাসন কেমন পদ্ধতির। তো সেই শাসনের আমরা সমালোচনা দেখব। সমালোচনায় কি আছে? প্রথম যে পয়েন্ট হচ্ছে গণতন্ত্র বিরোধী। গণতন্ত্র বিরোধী, গণতন্ত্র বিরোধী। আমরা আগে জেনেছি যে এই প্লেটোর আদর্শ রাষ্ট্র সম্পর্কে আলোচনা করতে গিয়ে এবং দার্শনিক রাজার শাসন সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে অবশ্যই সেই শাসন হবে গণতন্ত্র বিরোধী, গণতন্ত্র হবে না। তিনি অভিজাততন্ত্রের কথা বলেছেন, তিনি অভিজাততন্ত্রকে সমর্থন করেছেন, আর গণতন্ত্রকে তিনি মূর্খের শাসন বলেছেন। কিন্তু তোমরা দেখো যে বর্তমান বিশ্বে গণতন্ত্র কিন্তু বহুল জনপ্রিয় একটা শাসন ব্যবস্থা, এবং অধিকাংশ রাষ্ট্রে কিন্তু এই গণতন্ত্র প্রতিষ্ঠিত। এর কারণে হচ্ছে গণতন্ত্র একটা জনপ্রিয় শাসন ব্যবস্থা। কিন্তু প্লেটোর শাসনে, অর্থাৎ প্লেটোর দার্শনিক রাজার শাসন ব্যবস্থায় কিন্তু এই গণতন্ত্র কিন্তু উপেক্ষিত হয়েছে, অবমূল্যায়িত হয়েছে। তিনি গণতন্ত্রকে নিকৃষ্ট শাসন ব্যবস্থার সাথে তুলনা করেছেন। এরপরে দেখব দ্বিতীয় পয়েন্ট, স্বৈরাচারী শাসনের নামান্তর। স্বৈরাচারী শাসন নামান্তর। আমরা আরো দেখছি যে প্লেটোর যে দার্শনিক রাজা যে শাসনের কথা বলেছে, সেখানে আমরা আরো দেখেছি যে তিনি বলেছেন যে দার্শনিক রাজা শাসনে কোনো আইন দ্বারা সীমাবদ্ধ থাকবে না, তিনি আইনের ঊর্ধ্বে, এবং তিনি যা ইচ্ছা, অর্থাৎ তার মানেই তিনি কিন্তু যা ইচ্ছা তাই করতে পারেন। একটা শাসককে যখন আইন দ্বারা সীমাবদ্ধ করা হবে না, বা তার পক্ষে কোনো আইন, তিনি আইনের উৎস, সেক্ষেত্রে কিন্তু সেই শাসক স্বৈরাচারী হয়ে যেতে পারে। অর্থাৎ সেই শাসকের দ্বারা সব কিছু করা সম্ভব, সে তখন তার নিজের ইচ্ছা মতো যা ইচ্ছে তাই করবে, এবং সেই তখন কিন্তু রাষ্ট্রের ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে। এরপরে আমরা দেখব তিন নম্বর পয়েন্ট, অভিজাততান্ত্রিক
অভিজাততান্ত্রিক। অভিজাততান্ত্রিক প্লেটো দার্শনিক রাজার জনগণের ধরাছোঁয়ার ঊর্ধ্বে। যদিও এখানে তার সাথে জনগণের যদি মধুর সম্পর্কের কথা বলা হয়, সে মধুর সম্পর্ক দূরের কথা, সেখানে কিন্তু জনগণের সাথে ন্যূনতম সম্পর্কও এখানে অসম্ভব। তিনি এই দার্শনিক রাজার শাসন অর্থাৎ মুষ্টিমেয় দার্শনিক রাজার শাসনকে আসলে অভিজাততন্ত্রের শাসন হিসেবেই মূল্যায়িত করেছেন। অ্যাকচুয়ালি আসলে কিন্তু এটা দার্শনিক রাজা না, বরঞ্চ অভিজাততান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল। 4 নম্বর পয়েন্ট, অবাস্তব ও কাল্পনিক। অবাস্তব ও কাল্পনিক। প্লেটো বলেছেন যে তার দার্শনিক রাজা হবে নিষ্কলুষ, নিষ্পাপ। তিনি আরও বর্ণনা দিয়েছেন, যেগুলো আসলে একটা বর্তমান বিশ্বে একজন ব্যক্তির কাছে কিন্তু আসলে এটা একটা অবাস্তব। কারণ কোনো ব্যক্তি একই সাথে এত জ্ঞানী এবং নিষ্পাপ, নিষ্কলুষ মুক্ত, এত দক্ষ সব কিছু একটা ব্যক্তির মধ্যে আসলে পাওয়া সম্ভব না। এটা আসলে প্লেটোর সেই কাল্পনিক রাজ্যে সম্ভব, কাল্পনিক সেই আদর্শ রাষ্ট্রের সম্ভব, বাস্তবে এটা কিন্তু অসম্ভব। পাঁচ নম্বর পয়েন্ট, জবাবদিহিতামূলক নয়। জবাবদিহিতামূলক নয়। আমরা দেখেছি যে প্লেটো তার দার্শনিক রাজাকে কোনো আইন দ্বারা সীমাবদ্ধ করেন নাই। অর্থাৎ তার দার্শনিক রাজা বা আদর্শ রাষ্ট্রের যে কর্ণধার, তিনি কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নন। তিনি কারো কাছে জবাবদিহি করবেন না। তিনি একমাত্র তার নিজের কাছে জবাবদিহি করবেন, এবং তিনি কারো কাছে যেহেতু জবাবদিহি করবেন না, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই শাসন ব্যবস্থায় দুর্নীতি হওয়ার সম্ভাবনা রয়েছে, রাষ্ট্রের ক্ষতি, সমাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ছয় নম্বর সমালোচনা হচ্ছে শাসিতের সম্মতি উপেক্ষিত। শাসিতের সম্মতি অর্থাৎ একটা শাসিত বলতে এখানে জনগণের কথা বোঝানো হয়েছে। একটা শাসন ব্যবস্থা তখনই জনপ্রিয় বা ফলপ্রসূ হবে যখন সেই শাসন ব্যবস্থায় জনগণের বা শাসিতের সম্মতি থাকবে। একটা শাসন ব্যবস্থায় যদি জনগণের সম্মতি না থাকে, জনগণের কোনো মূল্যায়ন না থাকে, জনগণের যদি কিছু না থাকে, জনগণের সম্মতি না থাকে, তো সেই শাসন ব্যবস্থা অবশ্যই জনগণের স্বার্থের বিরোধী হয়, জনগণের অকল্যাণ হয়, অর্থাৎ জনগণের কল্যাণ বিরোধী হয়ে থাকে। তো এই শাসন ব্যবস্থা জনগণের কোনো বা শাসিতের কোনো সম্মতি ছিল না। এটা দার্শনিকরা অর্থাৎ প্লেটোর একটা কাল্পনিক একটা শাসন ব্যবস্থা। তিনি এখানে তার মতো করে শাসন ব্যবস্থা অর্থাৎ তিনি চিন্তা করেছেন। তিনি এখানে জনগণের সম্মতির প্রয়োজন মনে করেননি, যেহেতু তিনি মনে করেছেন যে জনগণ হচ্ছে মূর্খ, জনগণ হচ্ছে লোভী, জনগণ হচ্ছে দুর্নীতিপরায়ণ, তাই জনগণের সম্মতি তিনি প্রয়োজন মনে করেন। কিন্তু আসলে এই ধরনের শাসন ব্যবস্থা অর্থাৎ জনগণের সম্মতি ব্যতিরেকে যে শাসন ব্যবস্থা, সেটা কখনোই সমাজের মঙ্গল বয়ে আনতে পারে না, রাষ্ট্রের মঙ্গল বয়ে আনতে পারে না।
জনগণ ও শাসকের মধ্যে ব্যবধান। আমরা এর আগেও আলোচনা করেছি যে এই দার্শনিক রাজার সাথে একটা রাষ্ট্রের শাসন তখনই সুশাসন হবে, ভালো হবে, যখন শাসকের সাথে শাসিতের সম্পর্ক ভালো হবে। কিন্তু মধুর সম্পর্ক, ভালো সম্পর্ক দূরের কথা, এখানে শাসকের সাথে শাসিতের কোনো সম্পর্কই নেই। এখানে শাসক শাসিতকে উপেক্ষা করে তার কাজ তিনি করে যাবেন। এখানে প্লেটো এরকমই কথা বলেছেন। জনগণের সম্মতির কোনো প্রয়োজন মনে করে নাই, কারণ তিনি বলেছেনই যে গণতন্ত্র হচ্ছে মূর্খের শাসন, গণতন্ত্র হচ্ছে নিকৃষ্টতম শাসন। তো যাই হোক, এই সম্পর্ক অর্থাৎ শাসক এবং শাসিতার সম্পর্ক এখানে কোনো সম্পর্কই ছিল না, তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। এবং এরকম সম্পর্ক না থাকলে সেই শাসন ব্যবস্থা অবশ্যই ভালো বা সুশাসন হয় না, সেটা আমরা বুঝতে পারছি। 8 নম্বর, আইনের শাসনের পরিপন্থী। আইনের শাসনের পরিপন্থী আমরা দেখেছি যে প্লেটো বলেছেন যে তার দার্শনিক রাজা কোনো আইন দ্বারা সীমিত হবে না, বা আইন দ্বারা তিনি সীমাবদ্ধ হবেন না। তিনি আইনের ঊর্ধ্বে, তিনিই হচ্ছে আইন, অর্থাৎ তিনি যা করবেন সেটাই আইন। এই কথা দ্বারা আসলে তিনি আইনের শাসনকে উপেক্ষা করেছেন, আইন শাসনকে অবজ্ঞা করেছেন। একজন ব্যক্তি যখন নিজেই আইন হবে, তার সব কাজে যখন আইন হবে, তখন কিন্তু সেটা অবশ্যই ভালো হবে না। তিনি স্বৈরাচারী হবেন, তার কথা কাজে জনগণের ক্ষতি সাধিত হবে। একজন ব্যক্তি যখন যা ইচ্ছা তাই করতে পারবে, তখন সেই ব্যক্তি কিন্তু সমাজের, রাষ্ট্রের এবং নিজেরও ভালো বা কল্যাণ বয়ে আনতে পারবে না। তার দ্বারা সমাজের ক্ষতি ছাড়া ভালো কিছু আশা করা যায় না। এই শাসন ব্যবস্থা একেবারেই আইনের শাসনের পরিপন্থী, বা আইনের শাসনের পরিপন্থী ছিল। সর্বাত্মকবাদকে প্রশ্রয় দেন। প্লেটো তার এই আদর্শ রাষ্ট্রের শাসক বা দার্শনিক রাজাকে তিনি অনেকটা সর্বাত্মকবাদের প্রশ্রয় করে দিয়েছেন। এর কারণ হচ্ছে তিনি তার দার্শনিক রাজাকে আইনের ঊর্ধ্বে তিনি করেছেন। তিনি সর্বোপরি ক্ষমতা তিনি দান করেছেন, অর্থাৎ অসীম ক্ষমতা যখন একটা ব্যক্তির হাতে অর্পিত হয়, একটা রাষ্ট্রের হাতে অর্পিত হয়, তখন সেই শাসন ব্যবস্থা বা সেটা অনেকটাই সর্বাত্মকবাদে রূপ নেয়। তো সর্বাত্মকবাদে রূপ নেওয়ার ফলে এটা কিন্তু অবশ্যই সমাজের জন্য অকল্যাণকর, রাষ্ট্রের জন্য অকল্যাণকর। শাসিতের প্রতি চ্যালেঞ্জ। তিনি এই আদর্শ রাষ্ট্রের শাসক অর্থাৎ শাসিতের সম্মতি ব্যতি রেখে তিনি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছেন। এক ক্ষেত্রে তিনি আসলে এই শাসিতাকে অর্থাৎ জনগণকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, জনগণের শাসন ব্যবস্থাকে অনেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। যেহেতু তার শাসন ব্যবস্থা জনগণের সম্মতি ছিল না,
শাসকের সাথে জনগণের মানে সুসম্পর্ক ছিল না, তাই এই শাসন ব্যবস্থা অনেকটা শাসিতের প্রতি চ্যালেঞ্জ স্বরূপ ছিল। শেষ যে সমালোচনা সেটা হচ্ছে শ্রেণী বৈষম্য সৃষ্টি। শ্রেণী বৈষম্য সৃষ্টি। প্লেটো তার এই আদর্শ রাষ্ট্র বা এই দার্শনিক রাজার মাধ্যমে অনেকটাই সমাজে শ্রেণী বৈষম্য সৃষ্টি করেছেন। তোমরা দেখেছ যে তিনি বলেছেন যে আদর্শ রাষ্ট্রের শাসক হবে হচ্ছে দার্শনিক রাজা, অর্থাৎ ঊর্ধ্ব শ্রেণী, অর্থাৎ সে একটা অভিজাত শ্রেণীর হতে হবে। সে কিন্তু নিম্ন শ্রেণী, অর্থাৎ সে যতই মানে নিম্ন শ্রেণী থেকে তাকে কিন্তু নেওয়া হবে না, সে হবে অভিজাত শ্রেণীর, এবং সে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। সেই শিক্ষা কিন্তু তিনি জনগণের মধ্যে দেননি, সব জনগণকেই শিক্ষার আওতায় তিনি নিয়ে আসেননি। তাহলে দেখা যাচ্ছে যে তিনি এখানে একটা সমাজে একটা মানে শ্রেণী বৈষম্য তৈরি করে ফেলেছেন। তিনি এই অভিজাত শ্রেণীর সাথে, অর্থাৎ কি বলে তোমার নিম্ন যে শ্রেণী বা উৎপাদক শ্রেণীর সাথে একটা শ্রেণী বৈষম্য তৈরি করে ফেলেছেন। উৎপাদক শ্রেণীকে অনেকটা তিনি অবজ্ঞা করেছেন। তিনি বিভিন্ন ক্ষেত্রে তিনি এই উৎপাদক শ্রেণীকে বাদ রেখেছেন। এটা কিন্তু মোটেও উচিত নয়, এবং এই শ্রেণী বৈষম্য সমাজের জন্য কখনোই মঙ্গল বয়ে আনতে পারে না, সমাজের এটা ক্ষতিকর। শ্রেণী বৈষম্য যখন একটা সমাজ যখন শ্রেণী বৈষম্য বেশি থাকবে, তখন সেই সমাজ কিন্তু দুর্নীতিপরায়ণ হবে। সেই সমাজ হবে হচ্ছে কি বলবো, সেই সমাজে বিশৃঙ্খলা লেগে থাকবে, সেই সমাজে হানাহানি লেগে থাকবে, সেই সমাজে সেই সমাজ কখনোই ভালো হবে না। সেই সমাজ কিন্তু দুর্নীতি মুক্ত হবে না, সেই সমাজ উন্নতির দিকে ধাবিত হবে না। তো এই ছিল দার্শনিক রাজার শাসনের সমালোচনা। আশা করছি তোমরা কিছুটা হলেও অনুধাবন করতে পেরেছ যে দার্শনিক রাজার সমালোচনাগুলো কী কী ছিল। আমরা আবারও দেখছি যে প্রথম যে সমালোচনা ছিল হচ্ছে গণতন্ত্র বিরোধী। তোমরা জানো যে তার শাসন, অর্থাৎ প্লেটো মনে করেন যে গণতন্ত্র হচ্ছে নিকৃষ্ট শাসন, তাই তিনি গণতন্ত্রকে জনগণের সম্মতি ব্যতীত রেখে তিনি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছেন। তারপরে তার শাসন হচ্ছে স্বৈরাচারী শাসনের নামান্তর, অর্থাৎ তিনি যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছেন, অর্থাৎ তার এই দার্শনিক রাজা শাসন হচ্ছে অনেকটাই স্বৈরাচারী। তিনি তার শাসককে আইন দ্বারা সীমিত করেন নাই। তার শাসক যা ইচ্ছা তাই করতে পারবে, অর্থাৎ তার যা কাজ হবে, যে কাজ করবে সেটাই আইন। এখন এরকম যখন করবে কোনো শাসক, তাহলে কিন্তু সেই শাসকের দ্বারা মঙ্গল কোনো কাজ হতে পারে না। আমরা দেখিতে পাই যে উত্তর কোরিয়ার যে শাসক কিম জং উনের কর্মকাণ্ড তোমরা যারা দেখেছো বা তার রাষ্ট্রের সম্বন্ধে তোমরা জানবে, তাহলে বুঝতে পারবে যে শাসক যদি স্বৈরাচারী হয়, তাহলে সেই রাষ্ট্রের কী দুর্ভোগ বয়ে আসতে পারে। তারপরে অভিজাততান্ত্রিক শাসন ব্যবস্থা, আমরা দেখি তার শাসন ব্যবস্থা হচ্ছে অভিজাততান্ত্রিক। তারপরে বলেছেন অবাস্তব এবং কাল্পনিক শাসন। আমরা তার শাসন ব্যবস্থা সম্পর্কে বা তার এই দার্শনিক রাজার সম্পর্কে যখন আলোচনা করতে যাই, তখন আমরা বুঝতে পারছি যে এটা দার্শনিক রাজা সম্পর্কে তিনি বৈশিষ্ট্য দিয়েছেন, এটা আসলেই বাস্তব জীবনে অসম্ভব। একজন ব্যক্তির পক্ষে এত গুণের গুণান্বিত হওয়া, এবং তিনি হবেন নিষ্কলুষ, তিনি হবেন নিষ্পাপ, দক্ষ, সর্বশিক্ষায় শিক্ষিত, যাই হোক এগুলো একদম অবাস্তব। তারপরে বলেছেন জবাবদিহিতামূলক না। আসলে তার এই শাসন ব্যবস্থা জবাবদিহিতামূলক না। শাসিতের সম্মতি উপেক্ষিত, জনগণের কোনো সম্মতি ছিল না শাসন ব্যবস্থা। জনগণ শাসকের মধ্যে কোনো সম্পর্ক নেই। আইনের শাসনের পরিপন্থী, এই শাসনে কোনো আইনের শাসন ছিল না। সর্বাত্মকবাদের প্রশ্রয় দেন এবং শাসিতের প্রতি চ্যালেঞ্জ। শেষ শ্রেণী বৈষম্য সৃষ্টি।
তো এই ছিল আজকের আলোচনার মূল বিষয়বস্তু। আশা করছি তোমরা কিছুটা হলেও অনুধাবন করতে পেরেছ। পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে আবার আসবো। সে পর্যন্ত তোমার ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।